হ্যাঁ হ্যাঁ, লোনটা তো আমি নিয়েছি, আমাকে জাস্ট আর কটা দিন সময় দিন, আমি সমস্ত লোন ক্লিয়ার করে দেবো। না না, আমাকে বারবার করে তো এরকম ফোন করে লাভ নেই, তাই না? আমাকে ফোন করে কি লাভ আছে বলুন? আচ্ছা, লোনটা যখন আমি নিয়েছি তখন চিন্তাটাও আমার, তাহলে বারবার করে আপনারা ফোন কেন করছেন আমাকে? এরা তো আমাকে মাথা খারাপ করে দিল। ডিসকাস্টিং। ওই বউ বাড়িতে আমি জ্বলে পুড়ে মরছি। এত আদিক্ষেতা আমার আর ভালো লাগছে না বাবা। তাছাড়া ওদের দুজনের ডিভোর্স হয়ে যাবে। কি মিষ্টি মেয়ে দেখেছিস বাবু, কিরকম গাল ভরে কাকিমা বললো। আমি তোমায় বলছি এই কোম্পানিতে তোমার চাকরি পাকা। ফাইনালি পর্ণাকে জবাব দেওয়ার একটা সুযোগ পেয়েছি। শুধু পর্ণাকে জবাব দেওয়াই নয়, আমার জীবনের অনেক প্রবলেমও সলভ হয়ে যাবে। ইএমআইটাও কোনো রকমে কাটিয়ে একটা গাড়িও কিনে নিতে পারবো। I'm feeling so excited. না, রাতে ডিনারটাও অর্ডার করে নিই। আসলে কি বলতো, আমার বাবু না বরাবরই একটু চুপচাপ প্রকৃতির। হ্যাঁ, তবে কি আমি তো তোমাকে বলছি তুমি কাল থেকেই চলে এসো। হ্যাঁ, আর টাকা পয়সার কথা সব বাবুর সাথে ফাইনাল হয়ে যাবে। এবার সামনে আমার দুটো কাজ। প্রথমে পর্ণাকে সরাবো, তারপর শাড়ির কথার মালিক হব। আর যা মনে হচ্ছে ওই বাড়িতে মাত্র দুজনের কথাই চলে, ওই সৃজন দত্ত আর ওর মা। ওরা দুজনেই তো একদম স্টুপিড, মাথায় কোনো বুদ্ধি নেই। ওদের জাস্ট আমি ছুঁড়ে ফেলে দেব। ব্যবসায় পুঁজিটা বেশি না হলেও গ্রোথ তো আছে। ব্যবসাটা নিতে পারলেই বাজি মাত। পর্ণা, এবারে কিন্তু আমি ফেল করব না, তোকে একেবারে পথে বসিয়ে ছাড়বো। মেয়েটাকে আমিও দেখেছি, ওর চাউনিটা একটু ভালো লাগেনি। এদিকে মা ছেলে মিলে যেরকম খ্যাপা ষাঁড় হয়ে উঠেছে, তোর স্বাদের ব্যবসাটা মনে হয় লাটেই তুলে দেবে। আমি ওই ঈশাকে হাড়ে হাড়ে চিনি ঠাম্মি। ওই আমার কলেজের ক্লাসমেট ছিল। ও হচ্ছে সত্যিকারের একটা ঠক, জোচ্চোর, লোভী, ম্যানিপুলেটিভ একটা মেয়ে। ও নিজের স্বার্থের জন্য যে কারোর জীবন একেবারে নরক করে তুলতে পারে। পর্ণা, সে কথা তুমি জানিয়েছো সৃজনকে? বলতে তো গিয়েছিলাম ও ঘরে, কিন্তু এখন আমার কথা ওরা শুনলে তো ওরা তো ভাবছে আমি ইচ্ছে করে হিংসে করে কথাগুলো বলছি, যাতে শাড়ির কথার উপরে আমার দখল বজায় থাকে। বুদ্ধি লোপ পেলে যা হয় আর কি। ভেবেছিলাম পর্ণার সঙ্গে মিশে সৃজনের বুদ্ধি কিছুটা খুলেছে, যাও বা খুলেছিল, ব্যাস মেজে বৌদি সব দরজা জানলা একদম কোষে আটকে দিয়েছে। আচ্ছা পর্ণা, মেয়েটা আগে কোথায় কাজ করতো? মানে সেখানকার কেস হিস্ট্রি যদি দেখানো যায় সৃজনকে, তাহলে হয়তো সৃজন বিশ্বাস করবে। জানি না বাবা, ওর সাথে আমার মাঝখানে আর কোনো যোগাযোগই ছিল না। সেই কলেজে দেখা, তারপরে এই আজ এই বাড়িতে। স্যান্ডি লেখাপড়া বন্ধ করে দিচ্ছিল, মিথ্যে কথা বলে স্যান্ডিকে ফাঁসিয়ে কলেজ থেকে বার করে দিচ্ছিল প্রায়। বাবা, কচি বয়সে যে এরকম নির্মম হতে পারে সে না জানি এখন কতখানি ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেটাই তো আমার ভয় ঠাম্মি। ওরা বাইরের লোক নিক, তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু ওই ঈশা তো খুব খারাপ মনের একটা মেয়ে। আমার তো এটাই ভয় ওনা সৃজনের কোনো ক্ষতি করে দেয়। এটা তুমি কি বললে পর্ণা? বাইরের লোক নিক মানে? তোমার ব্যবসায় তোমার পারমিশন ছাড়া বাইরের লোক কেন নাক গলাবে? কোন অধিকারে? আর অধিকার জোর করে আমি কোনো অধিকার চিনিয়ে নিতে চাই না ছোট কাকি।
কিছু কিছু ক্ষেত্রে না জোর করতে হয় বৌদি ভাই। তোমরা যদি কিছু না করো তাহলে আমার যা করার আমি করবো। ওই কি নাম, ঈশা না ফিসে, কি নাম, ঈশা, হ্যাঁ, ওই মেয়েটাকে ওই ক্লাবের ছেলেদের দিয়ে এমন ভয় দেখাবো না যে গলিতে ঢোকার সাহসই পাবে না। একদম, আমিও আছি তোর সাথে। না না ছোটকা, প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ঈশা কিন্তু ওই বটব্যালের মতন গুন্ডা নয়। একই মেয়ে, তার উপর আবার শিক্ষিত। যদি কোনো রকম হাঙ্গামা হয় ও কিন্তু আমাদেরকে একেবারে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে। মেজ বউকে আটকাতে পারলে কাজটা হয়তো সহজ হয়ে যেত, কিন্তু সে কি আমার কথা শুনবে? তাহলে তো একটাই উপায় আমি দেখতে পাচ্ছি। কি? দেখ মেজো খোকা, ওরা যদি ছল ছাতুরি করে তাহলে আমাদের করতে বাধা কোথায়? শোন, একটা মিথ্যে মিথ্যে ডিভোর্সের কাগজ জোগাড় করতে পারবি? মিথ্যে ডিভোর্সের কাগজ? মা, তুমি কি সব ভাবছো বলো তো? পারবি কিনা বল না। না না, সে নয় পারবো, কিন্তু তোমার প্ল্যানটা কি? মেজো খোকা, তোকে একটা নাটক করতে হবে। তুই ওই মিথ্যে কাগজ দেখিয়ে বৌমাকে ভয় দেখাবি। বলবি ও যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তুই ওকে ডিভোর্স দিবি। পারবি না? আরে বাস মা, এই বুড়ো বসে যা খেল দেখাচ্ছ না, সত্যি পাওয়া যায় না। আমি কালকেই কাগজের ব্যবস্থা করছি। সত্যি এটা শুনলে ও যা চমকে যাবে না, এই বুড়ো বয়সে ডিভোর্স পুরো ভিড়মিকে যাবে কৃষ্ণা। বাবা, আমি বলি কি, এসব করতে যাবেন না। কোথাকার জল কোথায় গড়াবে, আমি তো আছি। আমি ঠিক বাহ, বাবুর বাবা চমৎকার। এই মেয়ে যখনই ঢুকেছে এই ঘরে সবাইকে নিয়ে, তখনই আমার বোঝা উচিত ছিল। যদিও আমি নিশ্চিত ছিলাম যে কিছু একটা অনর্থ ঘটতেই চলেছে। ভাগ্যিস আমি আড়ি পেতে পুরোটা শুনেছিলাম, তাই আমার অনুমানটা মিলে গেল। তোমরা যে এত নিচে নামবে আমি তো ভাবতে পারিনি গো। ওরে বাবা, একটু হিতে বিপরীত হয়ে গেল। সেরেছে, কতটা শুনেছে কে জানে। মা, এইসব তুমি আমাকে কি বুদ্ধি দিচ্ছ? হ্যাঁ, আমি ওরকম মানুষ নাকি যে তোমার কথায় উঠবো বসবো? আমি কি সৃজন? না 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 না, কৃষ্ণার সঙ্গে এরকম ব্যবহার আমি স্বপ্নেও ভাবতে পারি না। না থাক বাবুর বাবা, তোমার এই নাটকগুলো অন্য কোথাও গিয়ে করো। আর তুমি কি ছাড়বে আমাকে? আমি আমার বাবুকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। থাকো তুমি তোমার মায়ের সঙ্গে। খেয়েছে। কৃষ্ণা, কৃষ্ণা শোনো, কৃষ্ণা কি হলো? কি শোনো না, আমি বলছি যে ঠামি, এটা কি হয়ে গেল? হাতের বাইরে চলে গেল তো। এবার তোকেই কিছু একটা করতে হবে দিদি ভাই, তুই ভরসা। কিন্তু ঠামি, আমি কি করব? কোথায় রে? এখনো নাক ডেকে ঘুমাচ্ছিস নাকি? তোর ট্রেনিং নেই? বড় খোকা, কত চেঁচাচ্ছিস কেন? ও নিশ্চয়ই ট্রেনিং নেই, তাই। আরে আমি ঘরে প্রাণায়াম করছিলাম বাবা, তুমিও না সত্যি। মায়ের নাকি প্রাণায়াম? মেজো খোকা শোন না, কাল রাতের ব্যাপারটা মেটানো গেল কিছু? মানে মেজো বৌমাকে বোঝাতে পারলি? না মা, বোঝানোর স্কোপই পাইনি। তবে কৃষ্ণা কাল থেকে না কথা বলছে না, বুঝতে পারছি না কেন। এই সব কিছু হয়েছে আমার জন্য। শুধু আমার জন্য আপনার আর মায়ের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হলো।
তোর জন্য নয় দিদি ভাই, এটাই হবার ছিল। যাকে আমি যখন বুঝছি বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো করতে হবে। কি এত গুজুর গুজুর ফুজুর ফুজুর চলছে? মমিতা মমিতা বাঁদিকে আচারের বয়মগুলো দেখো দেখো যেন ভেঙে না যায় বাবা। তাড়াতাড়ি এর সময় কি আরে বাবা রে পড়ে যাচ্ছে। এখানে না ওই যে এখানে তুলসীতলা তুলসীতলা। বাবা বলি এসব কি ধাস্টাম হচ্ছে? মা দাদা বলছি যে ঈশা আসবে তো, ঈশা যে আসবে কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখে কাজকর্ম করবে, তা সেসবের জন্য তো একটা চেয়ার টেবিলের দরকার। তাই ভেবেছি এইখানেই চেয়ার টেবিলটা হবে, এখানে অফিস হবে ওর। হ্যাঁ না যোগ্য দাদা, এগুলো শুনে আমি সবার সামনে অন্তত কোনো রিয়াক্ট করব না, কিছুতেই না। মানেটা কি? এই উঠোনে আমাদের মশলা পেশাই হয়, আমার দলাই মলয় হয়, চনু ব্যায়াম করে, সেগুলো কি বন্ধ থাকবে? আর যদি বন্ধ না থাকে তাহলে কোথায় হবে? আমার মাথায়? না দাদা, কিন্তু ওগুলো যেমন বাড়ির কাজ বললেন, তেমনি বাবুর কাজটাও তো বাড়িরই কাজ, ও তো দত্ত বাড়িরই ছেলে। তা ওর কাজের জন্য অফিসটা আপাতত এখানেই হোক। আরে তার জন্য তো তোমাদের ঘর রয়েছে নাকি? সৃজনের ঘরে কি অফিস করতে পারছে না? না না বাবা, সৃজনের এখন এমন অবস্থা, সারাক্ষণ তো মানে পা লম্বা করে বসে থাকতে হয় না। ওই ঘরের মধ্যে মেয়েটাকে টেবিল পেতে কি করে বসতে দেওয়া যায় বলুন তো? আমার এই ছাগল বড় খোকাটা এমন একটা গাদার বংশে বিয়ে করে বউ এনেছে যে কি বলবো। আর বউটার মাথাটা তো থানিট, আর শালি তোর গুণে নুন দিতে নেই। হ্যাঁ এমন কাজ করেছে যে মুখে করে গু লেপে দিয়েছে। বেশি কিছু বলতেও পারছি না এখন, চুপচাপ এই ধাসনামটা সহ্য করতে হচ্ছে। দাদা আশা করি আর আপনার অমত নেই। এই জনু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও না, ওই চেয়ারটা এখানে এনে দাও না, যাও। যা না বাবা। দেখি দেখি কি দেখছিস? আরে বড় বৌদি হচ্ছে মায়ের মতো, মুখ দিয়ে কথা বের করবে, সঙ্গে সঙ্গে কাজ করে দিবি। এক্ষুনি পর্ণা বললে তো হনুমানের মতো গন্ধমাদন নিয়ে চলে আসতিস। যা নিয়ে যা, কাজ করুক কাজ করুক। তাড়াতাড়ি এসো, একটা কাজ করতে বেলা গড়িয়ে যাচ্ছে। এই এটা তো গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। হ্যাঁ ওই গুড মর্নিং। হ্যাঁ এসে এসে অফিস যাসনি পর্ণা? ঈশা বলছি তুমি তো কাজ করতে এসেছো, বাইরের লোকের সঙ্গে এত কথা বলতে হবে না, তুমি চলো আমার সঙ্গে। হ্যাঁ মেজো কাকি বলছি আমি না ভেতরে যাই, কিছু দরকার পড়লে আমাকে ডেকে নিও। হ্যাঁ তুমি যাও, হ্যাঁ তুমি চলো আমার সঙ্গে এইদিকে। এটা কি ঠিক হচ্ছে ঠামি বলো তো? এটা বাইরের মেয়ের সামনে বৌদি ভাইকে বাইরের লোক বলছে। পর্ণার পো ধরা শুরু হয়ে গেল। যাতে যাচ্ছে চলো। আরে আমার কথাটা তো, আরে কথা পরে হবে, আগে বুক জম দিতে হবে। সকাল থেকে ট্রেনিং দেয়নি, কিছু দেয়নি। চল ওপরে চল। পর্ণা, পর্ণা একবার ঘরে এসো। চুপ করে আছিস কেন? উত্তর দে, বলে দে যাবি না। আমি জানি তুমি যেটা বলছো হয়তো সেটাই ঠিক, কিন্তু সৃজন তো আমাকে কোনো দরকারেও ডাকতে পারে, তাই না? মানে আমি যেতে চাই না, কিন্তু আমি বললাম তো তুই যাবি না। বাবুর বাবা, বাবু যে পর্ণাকে ডাকছে সেটা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। হ্যাঁ তোমার আদরের বৌমাকে দয়া করে বলো যেন ভেতরে যায়।
শোনো, বাবু যখন ডাকছে তখন নিশ্চয়ই গল্প করতে ডাকছে না, কাজের জন্যই ডাকছে। গল্প করতে ডাকলে আমি নিজেই দিদিভাইকে নিয়ে যেতাম মেজো বৌমা। মা, আপনি কাল সবাইকে জড়ো করে আমার বিরুদ্ধে অনেক গোপন মিটিং করেছেন, আমি কিন্তু সবটাই শুনেছি, কিন্তু কিচ্ছু বলিনি। বাবুর বাবা, তুমি পর্ণাকে যেতে বলো বাবুর ঘরে, যদি ও না যায় আমি কিন্তু তুল কালাম করব। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে রইলে যে? পর্ণাকে যেতে বলো, যদি না যেতে বলো তাহলে কিন্তু আমি ঠাম্মি, আমি যাচ্ছি ও ঘরে। তুমি দয়া করে আর কোনো বাধা দিও না। আমি চাই না আমার জন্য নতুন করে কোনো অশান্তি সৃষ্টি হোক। পর্ণা দিদি আর দাদু ভাইকে কিছুতেই আলাদা হতে দেওয়া যাবে না। বুঝতেই পাচ্ছেন, এনআরআই ফ্যামিলি, তাদের একমাত্র মেয়ের বিয়ে, আর ওনাদের বিয়ের থিম হলো ট্র্যাডিশনাল। সেখানে মেয়ে থেকে শুরু করে মেয়ের বাড়ির সব আত্মীয় স্বজনদের শাড়ি কিন্তু আমাদেরই ডেলিভারি করতে হবে। ওনারা কিন্তু আমাদের শাড়ির কথার আগের কাজ থেকে খুব ইমপ্রেসড, তাই সেভাবে আমাদের সব কিছু সাজাতে হবে। আর ওনারা মেইনলি ঢাকাইয়ের ওপর সব শাড়ির ডিজাইন চাইছেন, তাই আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। আমাদের আজ থেকেই কাজ শুরু করে দিতে হবে, মানে শাড়ির ডিজাইন থেকে শুরু করে প্রিন্টিং, ডেলিভারি, অনেক কাজ। বলো, ডাকছিলে কেন? উনি আজ থেকেই কাজ শুরু করছেন, তাই ওনাকে আমাদের কোম্পানির সব ফাইলপত্র, ডিজাইন, প্রিন্টিং সব কিভাবে হয় সেগুলো বুঝিয়ে দাও। কেন? পুরনো কাজের কি প্রয়োজন? তুমি তো বলছিলে ও খুব এফিশিয়েন্ট, তাহলে ও নিজেই নতুন করে সবটা শুরু করুক। বাবা কিরম চ্যাটাং চ্যাটাং করে কথা বলছে দেখ। তোমাকে দয়া করতে বলা হয়নি পর্ণা। যে কোনো চাকরিতে নতুন কোনো এমপ্লয়ি জয়েন করলে পুরনো এমপ্লয়িদের দায়িত্ব তাদের কাজ হ্যান্ডওভার করে দেয়। তুমিও তো চাকরি করো, সেটা নিশ্চয়ই জানা আছে তোমার। এই ফাইলগুলোর মধ্যেই সবকিছু আছে, আর ব্লক প্রিন্টের সেটআপ রয়েছে, সেটা মাকে বললে মা দেখিয়ে দেবে। আর আমাদের বাড়িতে প্রিন্টিং আমাদের উঠোনেই হয়। তারপরে সেই শাড়িগুলোকে দোতলা থেকে নিচে ঝুলিয়ে শুকোনো হয়, আর তারপরে প্যাকেজিং হয়। আর যদি বড় অর্ডার থাকে সেগুলো আমাদের চেনা ওয়ার্কশপ আছে, সেখানে যদি আমরা ডিজাইনার শাড়ি দিয়ে আসি ওরা প্রিন্ট করে রাখে। আর সেল কিভাবে হয়, পাসওয়ার্ড, ওয়েবসাইট, সমস্ত কিছু এই ফাইলের মধ্যেই রাখা রয়েছে। আর বাকি ফর্মালিটিস খুব একটা আমাদের নেই, আমরা আমাদের নিজেদের পার্সোনাল রিলেশনশিপ দিয়ে পরিবারের সবাই এতদিন কাজটাকে এগিয়ে এসেছি। আর তোমার যদি আর কিছু বোঝার থাকে, জানার থাকে, সেগুলো এক্ষুনি আমার থেকে জিজ্ঞেস করে নাও, কারণ আমি বারবার এসে তোমাকে কিন্তু এত কথা বোঝাতে পারবো না। দেখেছিস বাবু, দেখ কিরকম সুর পাল্টাচ্ছে দেখ। ঠিক আছে ঠিক আছে, ওনার কোনো প্রবলেম হলে উনি আমার সঙ্গে কনসাল্ট করে নেবেন। তুমি এখন আসতে পারো। সরি টু সে সৃজন, এই সমস্ত ডিজাইনগুলো না ভীষণ ওল্ড স্কুল, এগুলো আজকের ডেটে আর চলে না। আমি আজকেই আপনাকে নতুন ডিজাইন করে দেবো। কিন্তু আমাদের সব কাস্টমাররা কিন্তু এই ধরনের ডিজাইনই পছন্দ করে। আপনি এতদিন ধরে ডাল ভাত খাইয়েছেন, তাই ডাল ভাত পছন্দ করেছে। এখন বিরিয়ানি খাওয়ান, দেখবেন বিরিয়ানিই পছন্দ করছে। একটা কথা আমি না বলে পারছি না, যেই সমস্ত কাস্টমার এতদিন ডাল ভাতে কমফোর্টেবল ছিল, তাদেরকে যদি হঠাৎ করে তুমি বিরিয়ানি খাওয়াও না, তারা কিন্তু সেটা খুব একটা ভালো চোখে দেখবে না।
আর সেটা যদি করা হয় তাহলে কিন্তু শাড়ির কথা তার প্রমিস থেকে সরে আসবে। এই তুমি একটু চুপ করো তো। আমার তো কোনোদিনই ওই সেকেলে ভুলভাল ডিজাইন পছন্দ হয়নি তোমার, কিন্তু তখন বলতে পারিনি। যাই হোক মা, তুমি এখন এসে গেছো, তুমি একটু ভালো ভালো ডিজাইন করে দাও দেখি মা। তুমি কিচ্ছু ভেবো না কাকিমা, এই সমস্ত পুরোনো দিনের ডিজাইন আজকের ডেটে আর চলে নাকি? এগুলো তো আগে ওই বাড়ির ছাদে রেলিংয়ে এইসব আদি আমলের ডিজাইন দেখা যেত, এখনকার দিনের এইসব চলে না। আমি বরঞ্চ মডার্ন ইউরোপিয়ান মোটিভ দিয়ে সমস্ত ডিজাইন করে দেবো। আরে কি মুশকিল সৃজন, তুমি কিছু কেন বলছো না? শাড়ির কথা সবসময় প্রমিস করেছে যে তারা পুরনো ডিজাইন ফিরিয়ে আনবে বাংলার, আর এখন যদি আমরা সেটা না করি তাহলে তো আমরা আমাদের প্রমিস থেকে সরে আসব, আমাদের ব্র্যান্ড ভ্যালুটাই নষ্ট হয়ে যাবে, আমাদের এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। সৃজন, আপনি আমাকে কেন কাজটা দিলেন বলুন তো? না, আমি তো দেখতে পাচ্ছি পর্ণা সবই জানে, সবই বোঝে, আমার তো এখানে কোনো প্রয়োজন নেই। না মানে দেখুন, এইভাবে কিন্তু চলতে থাকলে আমি কাজটা করতে পারবো না। হ্যাঁ, আমি তো জানতাম আমার রিপোর্টিং বসাচ্ছেন আপনি। কোথায়? পর্ণার কথা তো আপনি বলেননি। পর্ণা তোমাকে হ্যান্ড ওভার করতে বলা হয়েছিল, সব হয়ে গেছে, প্লিজ এসো এবার। কাউকে শান্তি দেবে না, কাউকে না। বেশ ঠিক আছে, আমি অনেক চেষ্টা করেছিলাম শাড়ির কথাকে বাঁচানোর, তোমাকে সাবধান করার, কিন্তু আমি বুঝলাম যে বাঁচতে চায় না তাকে বাঁচানো যায় না। তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর যেচে পড়ে অপমানিত হতে আসবো না।